বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সতীনাথ ভাদুরীর লেখা জাগরীর দ্বিতীয় পর্ব। ইহার কিছুদিন পরের কথা। যাহা ভয় করিয়াছিলাম ঠিক তাই। আমার জ্যাঠাইমাকে মা বলা মা পছন্দ করেন নাই। আমি আর নীলু রান্নাঘরে দাওয়ায় খাইতে বসিয়াছি। মা পরিবেশন করিতেছে। পরিবেশন করিয়া মা আমাদের সঙ্গে খাইতে বসিবেন। আমি হঠাৎ বলিয়া ফেলিলাম, মা জানো, জ্যাঠাইমা তিল বাটা দিয়ে এরকম এমন এক সুন্দর ঝিঙের ঝোল রাঁধেন, সেখানে খেলেই পারো, এখানে আর খাওয়ার দরকার কি? কি কথার কি উত্তর? মা স্বভাবতই মিষ্টভাষিনী। তাহার কথার এই আকস্মিক ঝংকার আমাকে অবাক করিয়া দিয়েছিল। নীলু হঠাৎ বলিয়া উঠিল, আজকে মাকে বলেছি কিনা যে তুমি জ্যাঠাইমাকে মা বলো, তাই মা চটেছে। দেখলে না, তুমি বললেন। সত্যই মা বেশি রাগ করলে আর আমাদের তুই বলেন না। নীলুটাও আবার এমন বোকা। মার আড়ালে খবরটা আমাকে দিলেই পারত। দেখিলাম মা দু চোখ দেয়া জল আসিতেছে, আর তাহা ঢাকিবার জন্য রান্নাঘরে ঢুকিয়া পড়িলেন। আমার মনে হইতে লাগিল যে একটা গুরুতর অপরাধ করিয়া ফেলিয়াছে। মা যে ওয়ার্ডে আছেন তাহার নাম অরাধিতা। আজ আর ঘুমাইতে পারিবেন না। মা বোধহয় মশারি ফেলিয়া জপে বসিয়াছে। মন খারাপ হইলেই মা দেখিয়াছি জপে বসে। নীলু যখন দেউলিতে গত বৎসরের প্রথমের দিকে অসুখে করিয়াছিল তখনকার কথা বলিতেছে। হঠাৎ খবর আসিল নীলুর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হইয়াছে আজমির হাসপাতালে। সেদিন সারা রাত মা পূজার ঘরে থাকিল। রাত্রি প্রায় 11টার সময় কেবল একবার আমার ঘরে আসিয়া আয়নার পাশেও তাকের উপর শিশিগুলোর পাশে কিছু খুঁজিতে লাগিলেন। আমার মনে হইল মা হয়তো নীলুর অসুখের সম্বন্ধে আমার সহিত কথা বলিতে চান, অথচ সাহস পাইতেছেন না। পাছে আবার আমি অসুখের গুরুত্ব বা প্রাণের আশঙ্কা সম্বন্ধে কোনো কথা বলিয়া ফেলি, এই জন্য। বোধহয় জপ করিয়া মনের সম্পূর্ণ বল পান নাই। মা ভাবিলেন আমার দৃষ্টি বইয়ের দিকে নিবদ্ধ। তাহাকে আমি দেখিতেছি না। দেখিলাম অতি ভক্তি ভরে দেয়ালে টাঙানো গান্ধীজির ছবিটিকে প্রণাম করিল। তাহার আলনায় টাঙানো গোছানো কাপড়গুলোকে আবার গুছাইতে আরম্ভ করিলেন। তখন আমি মাকে বলিলাম, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন অতি সাধারণ ব্যাপার, সকলেরই সেরে যায়। আজকাল বিলেতে সুস্থ লোকেই অপারেশন করিয়ে নেয়। মা এমন ভাব দেখাইলেন যেন এ বিষয়ে তাহার কোনো চিন্তা বা ঔৎসুক্য নাই। দেউলি থেকে আজমের কত দূরে রে? আবার সারা রাত্রি জপেই কাটিল। ঘুমটির উপর হইতে একজন ওয়ার্ডার একটানা চিৎকার করিয়া চলিয়াছে, বলো রে নায়াগোল, বলো রে জুভলিন। রাত্রি এখনো বেশি হয় নাই, কিন্তু ইহারই মধ্যে অধিকাংশ ওয়ার্ডের পাহারাই দায়সারাভাবে জবাব দিতে আরম্ভ করিয়াছে। ওয়ার্ডের গানের মতো সুর ধরিয়া বলিতেছে, বলোরে বলোরে 5 নম্বর বলিতে। আমার বল শুনিতে যত সময় লাগিল ততটা সময় লাগিল। একজন ওয়ার্ডার আমার একদিন বুঝাইয়াছিল, তাহারা যে গানের সুরে কথাগুলি বলে তাহাতে কষ্ট কম হয়, আর গলা ভাঙিয়া যাইবার সম্ভাবনা থাকে। প্রতি ওয়ার্ডে 4টি করিয়া বড় বড় হল, 2টি উপরে 2টি নিচে। জেলের ভাষায় এই হলগুলির নাম খাটাল। 5 নম্বর ওয়ার্ডের প্রথম হল হইতে জবাব আসিল ভাঙা খনখনে গলায়, 5 নম্বর পহেলা খাটাল, জমা 100 শতান, আসামি তালা বাটি ঠিক হ্যায়। লোকটির গলা শুনিয়াই মনে হইতেছে উহার মুখ জোড়া খোঁচা খোঁচা, কাঁচা পাকা গোফ, ভারী কর্তব্যনিষ্ঠ।
তাহার মাথায় নীল টুপি, অর্থাৎ সে পাহারা। মাসে 4 আনা করিয়া বেতন তাহার নামে সরকার বাহাদুরের তরফ হইতে জমা হয়। তাহার বদলে 2 ঘন্টা রাত্রে জাগিয়া এই পাহারা দেওয়ার কাজ করে। সে সরকারের নিমক খায়, কাজে ফাঁকি দিবে কেন? 5 নম্বরের জন্য 3 খাটাল হইতে উত্তর আসিল, তাহা এত স্পষ্ট না। তাহারা সব কথাগুলি বলিল না, কেবল একটি হো হইয়ের মতো শব্দটি শুনাইল, গ্রামের চৌকিদারের নিশুতি রাতের হাঁকের মতো। গানের সুরে বলিবার চেষ্টা নাই, কেবল দিনগত পাপক্ষয় করিবার ধরনে বলা। ইহারা নিশ্চয়ই সাদা টুপিধারী সেট, অর্থাৎ ইহারা পাহারা অপেক্ষা পুরাতন কয়েদি। মাসিক 8 আনা করিয়া বেতন পায় বটে, কিন্তু তাহারা জেলের অনেক কিছু দেখিয়াছে, শুনিয়াছে। তাহারা জানে যে এই কাজ ভালো করিয়া করার উপর তাহাদের মার্কা মানে রেমিশন নির্ভর করে না, আর জানে কি করিয়া হেড জমাদারকে সন্তুষ্ট রাখিতে হয়। একজন শেঠ নেহাত কেউ কেটা না, তাহার জীবনে আছে এতগুলি কয়েদি। তাহাদের শাসনে রাখতে হইলে জেলের কর্মচারীদের প্রতি, জেলের নিয়ম কানুনের প্রতি একটু বেপরোয়া তাচ্ছিল্যের ভাব দেখাইতে হইবে। বলো রে নায়া বল। যতক্ষণ বলরে বলিতেছিল আমি উৎপন্ন হইয়া শুনিতেছিলাম যে 5 নম্বরের পর 6 নম্বর বলিবে না নয়া বল বলিবে। তাহা হইতে বুঝা যাইবে ওয়ার্ডার নতুন না পুরনো। 6 নম্বরের আরেকটি নাম দামুলিকিতা। যাহাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হইয়াছে তাহারাই এই ওয়ার্ডে থাকে। এই কয়েদিরা অন্য ওয়ার্ডের কয়েদিকে কদ্দুচোর বলিয়া ঠাট্টা করে ও তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। তাহারা নাকি লাউ চুরি করিয়া জেলে আসিয়াছে। এই দামুলিদের সকল ওয়ার্ডারই একটু সমীহ করিয়াছে, আর পুরনো ওয়ার্ডারদের সহিত ইহাদের একটি বন্দোবস্ত আছে। তাহারা গুমটির উপর ডিউটিতে থাকিলে ইহারা সারা রাত শান্তিতে ঘুমাইতে পারে। মেট পাহারার চিৎকার ও সংখ্যা গণনা হইতে তাহারা অব্যাহতি পায়, আর সারাদিন বেচারারা জেলের ফ্যাক্টরিতে কাজ করে। একটু অবিচ্ছিন্ন নিদ্রার সুযোগ না পাইলে ইহারা সারা জীবন এই হাড় ভাঙা খাটুনি খাটিবে কেমন করিয়া? নতুন ওয়ার্ডার হইলে নিশ্চয়ই বলরে 6 নম্বর বলিয়া হাত দিত। 2 নম্বর ওয়ার্ড হইতে 6 নম্বর ওয়ার্ডের দিকে তাকাইলেই যেন মনে হয় একটি বড় জাংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আছে। এই ওয়ার্ডটি একজন রাজা বাহাদুরের দান। দানের পাত্র, বিষয়বস্তু ও উদ্দেশ্য বাছিবার প্রতিভা রাজা বাহাদুরের নিশ্চয়ই অনন্য সাধারণ বলিতে হইবে। যাহা হোক, এই দানের দ্বারা রাজা বাহাদুরের কোনো গুপ্ত আকাঙ্ক্ষা সিদ্ধ হইয়াছে কিনা জানি না। তবে যে হতভাগ্য আজীবন কারাগারে কাটাইয়ে তাহারা নিশ্চয়ই তাহাকে আন্তরিক ধন্যবাদ দেয়। লাইফাররা সাধারণত ভালো লোক, পাকাচোরের ছ্যাঁচড়ামি বা নিচতা তাহাদের মধ্যে নেই। জেলকেই ঘরবাড়ি করিয়া লইয়াছে। কেহ বা ওয়ার্ডের আঙিনায় সযত্নে তুলসী গাছ পুঁতিয়াছে, কেহ অল্প জায়গা পরিষ্কার করিয়া নিকাইয়া বসিবার স্থান করিয়া লইয়াছে। অনেকেরই নিজের নিজের লঙ্কা ও পুদিনার গাছ আছে। এই গাছগুলির উপর তাহাদের কি মায়া, স্নেহ, ভালোবাসা, সন্তান বাৎসল্যের স্বাভাবিক প্রেরণা তাহারা এই গাছগুলির উপর নিঃশেষ করিয়া ঢালিয়া দেয়। হাজারীবাগ জেলে সেই ফিরিঙ্গি উইলিয়াম সাহেবের ছাড়া পাইবার দিন কি কান্না! 14 বৎসর সে জেল কাটাইয়াছে। তাহার পোঁতা পেয়ারা গাছটা কত বড় হইয়াছে। তাহারই হাতের লাগানো গোলাপজাম গাছটি পাউডার পাফের মতো ফুলে ভরিয়া গিয়াছে। অশ্বত্থ গাছটির নিচে এসে বসিবার জন্য উঁচু বেদি তৈয়ারি করাইয়া লইয়াছিল। তাহা লইয়া সুপারিনটেন্ডেন্ট ও পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের মধ্যে কত মন কষাকষি হইয়া গেল। সব জিনিসের দিকে তাকায় আর ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠে। একজন বয়স্ক লোককে এরূপ করিয়া কাঁদিতে খুব কমই দেখিয়াছি। বাড়ি যাইবার ও আত্মীয় স্বজনকে দেখিবার আনন্দ অপেক্ষা এই সকল গাছপালা ও জেলের বন্ধু বান্ধবকে ছাড়িয়া যাওয়ার দুঃখ তাহার অনেক বেশি হইয়াছিল।
একইভাবে অনেকক্ষণ বসিয়া ডান পাখানি অবসের মতো হইয়া গিয়াছে। ঘরের মধ্যে বার কয়েক পায়চারি করিলাম পায়ের ছিনছিনি সারাইবার জন্য। দরজার গড়াত ধরিয়া আড়াআড়িভাবে যখনই বসি, দেখি নিজের অজ্ঞাতে ডান দিকে ভর দিয়াই বসিয়াছি, আর ডান হাত দিয়া গড়াতগুলি ধরিয়া রহিয়াছি। কখনো ভুলক্রমেও বাঁ কাঁধ গড়াদের সঙ্গে ঠেকাইয়া বাঁ দিকে ভর দিয়া বসি না। তখন আমরা কত ছোট, স্কুলে যাই না। বোর্ডিং এর কাছে হেডমাস্টারের কোয়ার্টার। বাবা স্কুলে গিয়াছেন, মা বসিয়া সুপারি কাটিতেছেন। আমার আর নীলুর মধ্যে কথা কাটাকাটি চলিতেছে। নীলু বলিতেছে মার ডান কোলটি তাহার, বাঁ কোল আমার, লইতে ইচ্ছা হইলে আমি লইতে পারি। কেন জানি না আমার বাঁ কোলটি লইতে অপমান বোধ হইতেছে। দুইজনেই মার ডান কোলের উপর হাত রাখিয়া নিজের নিজের দাবি কায়েম রাখিবার চেষ্টা করিতেছে। এই হুড়াহুড়ির মধ্যে হঠাৎ নীলুর পায়ে লাগিয়া কাটা সুপারি রাখিবার বেতের কাঁঠাটি উল্টিয়া গেল। মা ঠাস ঠাস করিয়া আমার পিঠে দুই চড় বসাইয়া দিলেন। বুড়ো ছেলে লজ্জা করে না? যত বয়স হচ্ছে তত গুণ বাড়ছে। আমি জবাব দিলাম, আমি সুপারি ফেলেছি নাকি? ফের কথা, ছোট ভাই ডান কোল চাচ্ছে তো ও আরো ডান কোল নিতে হবে। ডান কোল নীলুর, আর একটু হলেই আমার হাত জাঁতিতে কেটে গিয়েছিল আর কি। ক্রোধে লজ্জায় অপমানে চোখে জল আসিয়া গেল। খানিকটা দূরে গিয়া চুপ করিয়া বসিয়া রহিলাম। নীলু কিছুক্ষণ পরে উঠিয়া চলিয়া গেল। বোধহয় দাবিদার না থাকায় তাহার ঝগড়া করিবার স্বাদ মিটিয়া গিয়াছিল। অনেকক্ষণ হইতে অনুভব করিতেছিলাম যে মা মধ্যে মধ্যে আর চোখে আমি কি করিতেছি দেখিতেছেন। তাহার পর সুপারি কাটা শেষ হইলে কাঠাটি দেরাজের উপর রাখিয়া আমার কাছে আসিয়া বলিলেন, তুই এত বোকা কেন? বাঁ কোলটাই তো ভালো। দেখিস নে ঝিন্নুকে করে দুধ খাওয়ানোর সময় ডান হাত দিয়ে খাওয়ায়, বাঁ কোলে মাথা দিয়ে ছেলে শুয়ে থাকে। তুই তো ডান কোলেও শুয়েছিস, বাঁ কোলটা এখন তোর হলো। ওঠ, দেখ সে দোষী ছেলে আবার কোথায় গেল। যুক্তিটি সে সময় অকাট্য মনে হইয়াছিল। ডান পায়ের অবসভাবটি কাটিয়া গিয়াছে। ঘরের ভেতর পায়চারি করিতেছি দেখিয়া ওয়ার্ডার দরজার কাছে আসিল, যেন জানিতে চাই আমি কি ভাবিতেছি। কেন হঠাৎ রাত দুপুরে অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করিতে আরম্ভ করিলাম। বোধহয় ভাবিতেছে যে বাবুর মনের ঠিক না, আর আজকের দিনে তো থাকিবার কথাও নয়। গড়াতের বাহির হইতে ওয়ার্ডার দেখিতেছে। মনে হইতেছে যেন চিড়িয়াখানার দর্শক খাঁচার ভিতর কোনো বন্য জন্তু দেখিতেছে। চিড়িয়াখানার কথায় মনে পড়িল, কাশীতে আমার বন্ধু নীরেশের ছোট ঠাকমা তীর্থ করিতে গিয়াছেন। কোন দুঃসম্পর্কের ছোট ঠাকমা। দ্বিতীয় পক্ষে বিবাহ হইয়াছিল এক বৃদ্ধ জমিদারের সঙ্গে। বিবাহের কিছুদিনের মধ্যেই বিধবা হন। কাশীতে সঙ্গে আসিয়াছিলেন ছোট ঠাকুমার মা আর বাবা। নাম ছোট ঠাকমা, কিন্তু বয়স এত কম দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। তাহাদের লইয়া আমি আর নীরেশ প্রচুর উৎসাহের সহিত কাশীর দ্রষ্টব্য স্থানগুলি দেখাইয়াছিলাম। রাজার চিড়িয়াখানা দেখিতে গিয়াছি, বাঘের ঘরের সম্মুখে দাঁড়াইয়া আছি। বাঘটি দুই পা আগে বাড়াইয়া দিয়া একটা বিকট শব্দ করিল। উহার মুখের ভাব হাই তোলার মতো লাগিল। নীরেশের ছোট ঠাকুমা মাগো বলিয়া আমাকে জড়াইয়া ধরিয়াছিলেন, বোধহয় ভয়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। সম্ভবত ব্যাপারটি তাহার মা বাবা বা নীরেশ কাহারও চোখে পড়ে নাই, পড়িলেও অন্তত বিষদৃশ্য ঠেকে নাই। কিন্তু এই ক্ষুদ্র মুহূর্তটিকে উপলক্ষ করিয়া মনে মনে কত স্বপ্ন জাল বুনিয়াছি। নীরেশের উপদেশ মতো ছোট ঠাকুমার মাকে মাসিমা বলিলাম। কাশীতে তাহাদের বাসায় নীরেশের সঙ্গে গেলাম, একেবারে রান্নাঘরে, যেখানে তিনি রাঁধিতেছেন। মাসিমা অতি ভালো মানুষ, কথাবার্তা বিশেষ বলিতে পারেন না। শিক্ষিত শহুরে ছেলের সঙ্গে কথাবার্তা বলিতে গিয়া কি বলিব কেবলই সেই ভয়। আমি রান্নাঘরে ঢুকিতেই বলিলেন, আমার ভাঙা ঘরে চাঁদের আলো। কি ভাবিয়া এই কথা বলিলেন তাহা ঠিক বুঝিতে পারিলাম না।
তাহার পর খুন্তিখানি হাতে করিয়া কেমন যেন জড়সড় হইয়া দাঁড়াইয়া রহিলেন, মুখে একটি অর্থহীন হাসির ভঙ্গি। ইহার পরের কয়েকদিন উহাদের লইয়া আমরা ব্যস্ত রহিলাম। ছোট ঠাকুমার বাবার জন্য 4 রকমের 4টি টর্চ কত দোকান ঘুরিয়া কিনিলাম। বাজারে বাহির হইলেই তাহার এইরূপ কোনো একটি জিনিস কিনিবার কথা মনে পড়ে। গ্রাম্য অমার্জিত কথাবার্তা ভদ্রলোকের। মেয়ের অভিভাবক জামাইয়ের অবর্তমানের সম্পত্তির দেখাশোনা তিনিই করেন। একমাত্র কন্যার বৈধব্যে বিশেষ দুঃখিত বলিয়া বোধ হয় না, বরং তাহার দারিদ্র্যময় পূর্বজীবনের অতৃপ্ত শখগুলি মিটাইবার সুযোগ পাওয়ায় আত্মম্ভরিতা যেন কিছু বাড়িয়াছে। একমাত্র ভয় করেন মেয়েকে। কাশীতে ছোট ঠাকুমার মার অসুখ করিল। অসুখের সময় তাহার বাতিক হইল, আমার হাত ছাড়া আর কাহারও হাতের ওষুধ খাইবেন না। প্রত্যহ বিশ্বনাথের মন্দিরের পাণ্ডার বাড়ি হইতে ডাব লইয়া যাইতেন রোগীর জন্য। বাড়িতে ঢুকিতেই ছোট ঠাকুমা বলিতেন, এই যে সন্ন্যাসী ঠাকুর এসেছেন, এতক্ষণে মা নিশ্চিন্দি। তখন আমার মনে কেমন একটা কৃচ্ছ সাধনের শখ জাগিয়াছে। আমি তখন বাবরি চুল রাখি, গোফদারি উঠিয়াছে, কিন্তু কামাইতে আরম্ভ করি নাই। সেই জন্য ছোট ঠাকুমা আমাকে সন্ন্যাসী ঠাকুর বলিতেন। তাহার কথা মনে পড়িলেই তাহাকে দেখি নীলাম্বরী শাড়ি পরনে, হাতে বোম্বাই বেকি চুড়ি, গলায় মোটা চেন হার। বোধহয় তাহার মা প্রাণে ধরিয়া তাহার একমাত্র মেয়েকে বৈধব্য বেশ লইতে দেন নাই। গায়ের রং কালো এবং তাহার সহিত চিটিতন পাট নীলাম্বরী শাড়ি একেবারে মানায় নাই। নেহাত সাধারণ গ্রাম্য গৃহস্থ বাড়ির মেয়ে ছোট ঠাকুমা। বলিবার মতো রূপগুণ তাহার ছিল না, কিন্তু আমাকে আকর্ষণ করিয়াছিল তাহার রূপের স্নিগ্ধতা, সম্পূর্ণ আপন করিয়া লওয়া ব্যবহার আর কথাবার্তার আন্তরিকতা। তাহার যেদিন দেশে ফিরিয়া যাইতেছেন, আমি নীরেশ তাহাদের ট্রেনে উঠাইয়া দিতে গিয়াছি। নীরেশ আর ছোট ঠাকুমার বাবা পানওয়ালার নিকট হইতে শেষ মুহূর্তে মনে পড়া কিছু ভালো কাশির জর্দা কিনিতে গিয়াছেন। আমি প্ল্যাটফর্মে দাঁড়াইয়া হাত দুইটি গাড়ির জানলার উপর, জানলার সম্মুখে বসিয়া ছোট ঠাকুমা আমার হাতের উপর হাত রাখিয়া। তাহার 2 চোখ জলে ভরিয়া গিয়াছে। আমি তাহার দিকে তাকাইতে পারিতেছি না। আমাকে আস্তে আস্তে বলিলেন, সন্ন্যাসী ঠাকুর, আমাদের ওখানে একবার যেও। তাহাকে কথা দিয়াছিল। অনেক দিন পর্যন্ত ইচ্ছাও ছিল যে কথা রাখিব। ছোট ঠাকুমারা চলিয়া যাইবার পর কিছুদিন সব খালি খালি বোধ হইয়াছিল। কোনো কিছুতেই মন বসে না। ঘুরিয়া ফিরিয়া একটি মুখ সর্বদাই চোখের সম্মুখে ভাসিয়া উঠে। চিঠির প্রত্যাশায় পোস্ট অফিস পর্যন্ত গিয়া হাজির হইতাম। তাহার পর সেই নীলাম্বরী শাড়ি, সেই বোম্বাই বেকি চুড়ি কবে স্মৃতিপট হইতে মুছিয়া গিয়াছে, ধীরে ধীরে মনের অজ্ঞাতে। 4-5 বৎসর পূর্বে পুরাতন চিঠির গোছা পুরাইয়া ফেলিবার সময় একখানি নীল রঙের কাগজে লেখা চিঠির 2 ছত্র পড়িয়া তাহার অমার্জিত ভাব বড়ই দৃষ্টিকটু লাগিয়াছিল। সন্ন্যাসী ঠাকুর, বিয়ের ভোজে ফাঁকি দিও না আমাকে। ভোজের জন্য আমি পেট চাঁচিয়া বসিয়া আছি। পেট চাঁচিয়া কথাটি বড়ই সুরুচির দৈনের পরিচয়। চিঠিতে এরূপ ধরনের কথা লেখা যায়, এ কথা ভাবিয়াই অবজ্ঞা ও তাচ্ছিল্যে মন ভরিয়া যায়। খটখট খটখট ভারী মিলিটারি বুটের শব্দ হইতেছে শান বাঁধানো আঙিনার উপর। 3টি নূতন সিপাহী আসিল। পূর্বের ওয়ার্ডারের নিকট হইতে চার্জ বুঝিয়া লইয়া ঘরের তালা ঠিক আছে কিনা দেখিল। কোন সেলের সম্মুখে বেশিক্ষণ দাঁড়াইয়া চেঁচামেচি করিল না। বুঝিলাম সেলের কোনো আসামি এখনো ঘুমায় নাই। ঘুমাইয়া পড়িলে ওয়ার্ডার নিশ্চয়ই ডাকিয়া তুলিত। যখন চার্জ বদল হয়, তখন নতুন ওয়ার্ডার প্রতি সেলের আসামিকে ডাকিয়া তুলিয়া দেখে যে সে জীবিত আছে কিনা। যদি কেহ সেলের দরজার নিকট বসিয়া থাকে, কিংবা কাশিয়া বা কোনো উপায়ে সাড়া দিয়া বুঝিয়া দেয় যে সুস্থ শরীরে বাঁচিয়া আছে, তাহা হইলে আর তাহাকে ডাকে না। কিন্তু ঘুমাইয়া পড়িলে আর রক্ষা নাই। সেলের আসামি
তাহার আবার একটানা 2 ঘন্টার অধিক প্রগাঢ় নিদ্রার প্রয়োজন কি? কারণ জিজ্ঞাসা করিলে বলে, এই রুল হ্যাঁ বাবু, যদি কেহ অজ্ঞান হইয়া গিয়া থাকে বা অসুস্থ হইয়া বাক শক্তি রহিত হইয়া গিয়া থাকে, তাহা হইলে আমরা না ডাকিলে জানিতে পারবো কি করিয়া, ডাক্তারকে খবর দিব কেমন করিয়া। সত্য কথা বলিতে কি, ইহাতে সেলের কয়েদিদের বিশেষ অসুবিধা হয় না। মশা, ছারপোকা, পিঁপড়া, দিবারাত্র কর্মহীনতা, দুশ্চিন্তা প্রভৃতি নানা কারণে স্বাভাবিক কর্মজীবনের গভীর নিদ্রা সেলের বাসিন্দাদের নাই। 10 নম্বর সেল হইতে গানের সুর ভাসিয়া আসিতেছে, সাহিদো কে টোলি নিকলি। টোলি কথাটা শুনিলেই পাটনা ক্যাম্প জেলের 1932 সালের সেবাদল ট্রেনিং এর কথা মনে পড়ে। আমি আর নীলু দুইজনেই সেবাদল ট্রেনিং লইব বলিয়া ঠিক করিলাম। প্রথম দিন কবায়ত শেষ হইলে নীলু আমাকে জিজ্ঞাসা করিল, টোলি কি রে? আমি তাহাকে বুঝাইয়া দিলাম যে কয়েকজন সিপাহী মিলিয়া একটি টলি হয়। সিপাহী মানে হচ্ছে প্রাইভেট, আর টলি নায়ক হচ্ছে এনসিও। নীলু অসহিষ্ণুভাবে বলিল, ওসব তো আজকে টেন্ডুলকার ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমি জিজ্ঞেস করছি টলি কথাটা এরা পছন্দ করলো কেন? আর কোনো কথা পেল না। টলি টলি এই বলিয়া কি হাসি। সেই দিনই বিকালবেলায় টেন্ডুলকার যখন কদম খোল আর সাবধানের অর্থ বোঝাইতেছিল, নীলু একেবারে ড্রিলের মধ্যে হাসিয়া ফাটিয়া পড়িল। টেন্ডুলকার তো চটিয়া আগুন। সে হুবলিতে হর্দিকারের ক্যাম্পে ট্রেনিং লইয়াছে, বোম্বাইয়ে ক্যাম্প চালাইয়াছে। প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতির বিশেষ অনুরোধে সে মহারাষ্ট্র ছাড়িয়া বিহারে সেবাদলের কাজ করিতে আসিয়াছে। সেবাদল ট্রেনিং সম্বন্ধে তাহার প্রচুর অভিজ্ঞতা, কিন্তু ড্রিলের সময় এরূপ ডিসিপ্লিনের অভাব সে পূর্বে কখনো দেখে নাই। সে ভালো হিন্দি বলিতে পারে না। রাগে তাহার চোখ মুখ লাল হইয়া উঠিয়াছে। তোমকো এই লাগডি মিলেগা বলিয়া হাতের লাঠিটা দিয়ে নীলুকে একটা গুঁতা মারিল। নীলু তাহার হাত হইতে লাঠিয়া কাড়িয়া লইয়াছে, আর চিৎকার করিয়া বলিতেছে, लकड़ी मिलेगा, वो सब महाराष्ट्र में कीजिए, वहां वो सब नहीं चलेगा। राष्ट्रभाषा बोलने नहीं आता है, पूना शहर को पूरे बोलता है और हिंदी में बात बोलने का शौक है। নীলু টেন্ডুলকারের হাত ধরিয়া ফেলিয়াছে। চারিদিক হইতে সকলে গিয়া তাহাকে ছাড়াইয়া দিল। সঙ্গে সঙ্গে এই খবর জেলের সর্বত্র ছড়াইয়া পড়িল। ক্যাম্প জেলে তখন প্রায় 4500 রাজবন্দী থাকে। যে ওয়ার্ডে যাও সকল স্থানেই ছোট ছোট দল এই বিষয়ে আলোচনা করিতেছে। জেলের প্রতি কোণে আকাশে বাতাসে সজীব গুঞ্জন ধ্বনি। জেলের কেন্দ্র, যাহার নাম আমরা দিয়েছিলাম চক, সেখানে বেশ কয়েকটি বড় দল জটলা পাকাইতেছে। ওয়ার্ডাররা শুদ্ধ রাজবন্দীদের সহিত মিলিয়া এক হইয়া গিয়াছে। তাহাদের জেলের পলিটিক্সে উৎসাহ কম নয়। একজন বক্তৃতা দিয়া আসল পরিস্থিতি সকলকে বুঝাইয়া দিলেন। বিহারের সুনামে কলঙ্ক পড়িবে, বাহিরের লোক টেন্ডুলকার। তাহার প্রতি অতিথি সৎকার কি এমন করিয়াই করা হইল? তাহার উপর রাষ্ট্রভাষা লইয়া উপহাস। তাহার পর নিকটস্থ শ্রোতাদের বিশ্বাসের পাত্র বিবেচনা করিয়া যেন একটি গুপ্ত কথা বলিতেছেন, এই ভাব দেখাইয়া গলার স্বর নামাইয়া বলিলেন, বাঙালি কিনা। তাহার পর ঠোঁটের কোণে ঈষৎ হাসি আনিয়া তাহার দ্বারা ব্যক্ত করিতে চাহিলেন, তোমরা তো সব জানো, তোমাদের কি আর বুঝিয়ে বলে দিতে হবে? লজ্জায় অপমানে আমার মাথা কাটা যাইতে লাগিল। ইহারা নীলুর মনের ভাব জানে না, তাহার ব্যবহারের একটি মন গড়া অর্থ করিয়া লইয়াছে। এই অর্থটি তাহাদের বেশ মনের মতো হইয়াছে। সন্ধ্যার পর ওয়ার্ডে নীলুর সহিত দেখা, খাইবার সময়। সূর্যাস্তের পূর্বেই খাওয়া হইয়া যায়। সে সময় ক্ষুধা হয় না বলিয়া আমরা রুটি লইয়া ওয়ার্ডে রাখি, পরে একটু অধিক রাত্রে খাই। নীলু নিজেই কথা পারিয়া আমার সংকোচ ভাঙিয়া দিল। বিকালের ঘটনায় আমি লজ্জিত হইয়াছিল। নীলু কিন্তু কিছুমাত্র অপ্রতিভ হয়। সে বলিয়া চলিতেছে, এই সমস্ত ড্রিলের অর্ডারগুলো ইংরেজিতে রাখলে কি ক্ষতি হতো?
কুইক মার্চ স্ট্যান্ড ইট ইজ বললে ভারতের স্বাধীনতা পাওয়া কি দুর্ঘটনা হয়ে যেত নাকি? হিন্দি জানে না আবার হিন্দি বলা চাই, ম্যানার্স জানে না ছোট লোক, ওকে আবার খাতির কিসের? কোনো বিষয়ে অযাচিত উপদেশ আমি নীলুকে কোনোদিনই দিই নাই। এখনো হয়তো আমি কোনো কথা বলিতাম না, যদিও নিজেই কথাটি না পারিত। অন্যান্য রাজবন্দীরা নীলুর আচরণের কি কদর্থ করিয়াছে তাহা সংক্ষেপে বুঝাইয়া দিলাম। নীলু ভীষণ চটিয়া গেল, বলিতে লাগিল, এরা আবার স্বরাজ নেবেন। তাহার পর অনর্গল কত কি বলিয়া যাইতে লাগিল। কিছুক্ষণ পরে দেখিলাম সব রাগ গিয়া পড়িল কোনো অজ্ঞাত সাথীর উপর, যে তাহার গুড় চুরি করিয়া খাইয়াছে। রবিবারের দিন যে সকল রাজবন্দী এতোয়ার করে তাহারা ভাতের বদলে গুড় রুটি বা 6 পয়সার ফল খাইতে পায়। নীলু গুড় নেয়। রবিবার দিন আমার ভাত আমরা দুজন মিলিয়া খাই, আর এই অসুবিধাটুকু স্বীকার করিয়া আমরা সারা সপ্তাহ একটু একটু করিয়া গুড় খাই। সেই গুড় চুরি গিয়াছে, কাজেই নীলুর মন তিক্ত হইয়া যাওয়া কিছুই আশ্চর্য নয়। কিন্তু আমার খারাপ লাগিল। নীলুর চিৎকার করিয়া সকলকে শুনাইয়া রাজবন্দীদের উপর কটু মন্তব্য করা, বিশেষত যখন আবহাওয়া ইহার পক্ষে অনুকূল নয়। সারা পৃথিবী নীলুর বিরুদ্ধে যাক, নীলু কখনো নিজের পথ হইতে বিচ্যুত হইবে না। একবার সে মত স্থির করিয়া ফেলিলে আর কেহই তাহাকে টলাইতে পারিবে না। আমি সবসময় ভয় করি, এই বুঝি নীলু কোনো কাণ্ড করিয়া বসে। জেলের রাজবন্দীদের সময় কাটিবার খোরাক চাই। যে অসীম কর্মপ্রেরণা জেলের বাহিরে থাকিতে তাহাদের সর্বদা চালিত করিয়া বেড়ায়, তাহারই তৃপ্তির জন্য তাহাদের জেলের মধ্যে নানা প্রকার জটলা, দলাদলি ও পলিটিক্সের অবতারণা করিতে হয়। কিন্তু নিত্য নতুন প্রোগ্রাম না পাইলে মন বসিবে কেন? এই জন্য নীলুর ব্যাপার সেবার বেশি দূর গড়াইল না। পরের দিন সকালে জলখাবার বিতরণের সময় কে যেন কথা উঠাইল যে প্রত্যহ ভিজা ছোলা জলখাবার দেয়, ইহার পরিবর্তে যদি চিরা পাওয়া যায় তাহা হইলে বড় ভালো হয়। আর কোথায় যাইবে? সঙ্গে সঙ্গে ছড়া বাঁধা হইল, চেনাকা বদলে চূড়া লেঙ্গে। জেল শুদ্ধ লোক সমস্যারে এই চিৎকার করিতেছে, সঙ্গে সঙ্গে থালা ও গেলাস বাজানো হইতেছে। কেহ শীষ দিতেছে, কেহ বা দরজার গরাতগুলির উপর দিয়া নিজের থালাখানি হড়হড় করিয়া টানিয়া যাইতেছে। তাহাতে একটা বিকট শব্দ হইতেছে। অনেকে জানলার উপর উঠিয়াছে। 2 জন জানলা বাহিয়া টিনের ছাদের উপর উঠিল। হঠাৎ যেন কোন জাদুদণ্ডের স্পর্শে সকলে একসঙ্গে উন্মাদ হইয়া উঠিয়াছে। যাহাদের অতি ধীর ও গম্ভীর বলিয়া জানিতাম, তাহারাও দেখি উৎসাহের আতিশয্যে নিজেকে সংযত রাখিতে পারিতেছে না। কয়েকজন পাগলের মতো ওয়ার্ডের এক প্রান্ত হইতে অপর প্রান্ত কম্বল কম্বল বলিয়া চিৎকার করিতে করিতে দৌড়াইতেছে। তাহার কথায় অনেকে একটা নতুন প্রোগ্রাম পাইল। রাশি রাশি কম্বল দেখিতে দেখিতে কয়েকজন বাহিরে আনিয়া ফেলিল। কম্বলগুলি টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিবার চেষ্টা হইতেছে। একজন রান্নাঘর হইতে এক টুকরা জ্বলন্ত কয়লা লইয়া আসিয়া খান কয়েক কম্বলের উপর ফেলিল। তাহা হইতে অল্প অল্প ধোঁয়া ও উৎকট গন্ধ বাহির হইতেছে। 2 জন দৌড়াইয়া গিয়া যে লোহার পাত্রটিতে ভিজা ছোলা রাখা ছিল তাহা উল্টাইয়া ফেলিয়া দিল। নিকটস্থ ওয়ার্ডার পাগলি হুইসেল বাজাইতেছে। একটানা হুইসেল সে বাজাইয়া চলিয়াছে। ইহা শুনিয়া জেলের সর্বত্র যেখানে যে ওয়ার্ডার আছে সকলেই বাঁশি বাজাইতেছে। ফুটবল রেফারিদের সহিত ইঞ্জিন ড্রাইভারদের যেন হুইসেলের ঐক্যতান প্রতিযোগিতা হইতেছে। অগণিত বাঁশির তীক্ষ্ণ তীব্র শব্দ জেলের আবহাওয়াকে একটা নতুন রূপ দিয়াছে। গুমটি হইতে একটানা ঘণ্টা বাজিয়া চলিয়াছে, ঢং 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 ঢং। জেল গেটে আরেকটি ঐরূপ ঘণ্টা বাজিতেছে। একেবারে বইয়ে পড়া জাহাজডুবির দৃশ্য। আর এদিকে তুমুল কোলাহল। কম্বল জ্বলতে রহে, থারিয়া বাজতে রহে, নৌকার শাহী নাশ। আরো কত কি যাহা ঠিক স্পষ্ট বোঝা যাইতেছে না। জেল কর্মচারী যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই হন্তদন্ত হইয়া ছুটিয়া আসিতেছে। গুমটিতে একটি সাইনবোর্ড টাঙাইয়া দেয়া হয়েছে, ওয়ার্ড নাম্বার 17, 18, 19। লাঠি লইয়া গেট হইতে ওয়ার্ডার আসিতেছে গুমটির দিকে।
অনেকেরই উর্দি নাই, খালি গা খালি পা। হরেনবাবু জেল ডাক্তার একটি গেঞ্জি গায়ে দিয়ে আসিয়াছেন। গুমটি হইতে একটি ওয়ার্ডার চিৎকার করিয়া বলিয়া চলিয়েছে, 17, 18, 19 নম্বর। আর সকলে ওয়ার্ডগুলোর দিকে দৌড়াইতেছে। হঠাৎ গুঞ্জনধ্বনি আরম্ভ হইল, মিলিটারি আ রহি হে। বন্দুক হাতে একদল মিলিটারি জেল গেট দিয়া ভিতরে ঢুকিল। ইহাদের হাবভাবে ব্যস্ততা নাই। কুইক মার্চ করিয়া তাহারা গুমটির নিকট আসিল। পরে 3টি ওয়ার্ডের কমন গেটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। ওয়ার্ডের কোণে রাখা ছিল একরাশি বেল। আগের দিন ওয়ার্ডের বেল গাছটি কাটা হইয়াছিল। সকলে গাছের উপর চড়িয়া গান্ধীজি কা জয় বলিত, কংগ্রেস পতাকা টাঙাইয়া দিত। জেলের বাহিরে বহু দূর হইতে ইহা দেখা যাইত। সেই জন্য এই গাছটি কাটিয়া ফেলিবার হুকুম হইয়াছিল। প্রথমেই 4 জন ওয়ার্ডার আসিয়া এই বেলগুলি ঘিরিয়া দাঁড়াইল, যাহাতে লাঠিচার্জের সময় কয়েদিরা ওইগুলো ওয়ার্ডারদের বিরুদ্ধে ব্যবহার না করিতে পারে। মিলিটারিগুলি ওয়ার্ডটিকে ঘিরিয়া ফেলিল। তাহার পর একদল ওয়ার্ডার, তাহাদের সঙ্গে কয়েকজন মেট এবং কয়েকজন জেল কর্মচারী ওয়ার্ডের ভিতরে ঢুকিল। তাহার পরে আরম্ভ হইল লাঠিচার্জ। সরকারি ভাষায় মৃদু লাঠিচার্জ। ইহাতে দোষী নির্দোষীর বিচার নাই। যাহারা নির্বিরোধী ও শান্তিপ্রিয় তাহারাই অধিকাংশ ক্ষেত্রে বেশি প্রহার খায়। মারিবার সময় সিপাহীরা মুখ দিয়া কেমন যেন একটি শব্দ করিতেছে, উধার যাও, উধার কই একটু ভাগা, ইস বদমাশ কো মারো। ওয়ার্ডাররা চিৎকার করিতেছে। মেটদের উৎসাহের অন্ত নেই। অফিসাররা যেদিকে দাঁড়াইয়া আছে সেই দিককার কয়েদিদের কিছুতেই নিস্তার নাই। কারণ ওয়ার্ডাররা তাহাদের কর্ম নৈপুণ্য উপরওয়ালার নিকট দেখাইতে ব্যগ্র। কতকগুলি লোক পড়িয়া গিয়াছে। কেহ মাথায় চোট লাগিবার পর বসিয়া পড়িল। দ্বার ভাঙার একজন নিরীহ রাজবন্দী জপ করিতেছিল, সেও নিস্তার পাইল না। উহারা আমাদের দিকে আসিতেছে, বেশ নার্ভাস বোধ হইতেছে। মার খাইব জানি, প্রতিরোধ করিতে পারিব না তাহাও জানি। কিরূপ আঘাত কপালে আছে তাহার কল্পনা করিতেছি। একটি লাঠি আমার মাথা লক্ষ্য করিয়া পড়িল। নিজের অজ্ঞাতসারেই কখনো 2 হাত দিয়া মাথা ঢাকিয়াছিলাম জানি না। বুঝিলাম যখন হাতে চোট লাগিল। লাঠির উপরের দিকে একটি লোহার আংটা লাগানো আছে, তাহা দিয়া হাত কাটিয়া গেল। আরো 2-3টি লাঠি এই দিকেই আগিয়া আসিতেছে। আমি বসিয়া পড়িয়াছি। নীলু আমাকে জড়াইয়া ধরিয়াছে, বলিতেছে, আবার মাথা ঢাকো, মাথা ঢাকো। নীলুর উপর কয়েকখা লাঠি পড়ল, আমার উপর আরেকটি। নীলুর মাথা দিয়া রক্ত পড়িতেছে। ওয়ার্ডারগণ অন্যদিকে চলিয়া গেল। এক স্থানে তাহারা বেশিক্ষণ সময় নষ্ট করতে পারে না। সারা ওয়ার্ডে কেমন যেন একটা থমথমে ভাব। কেহ কেহ শুইয়া পড়িয়া আছে। যে ভাগ্যবানেরা আহত হয় নাই তাহারা কেউ আহতদের জন্য জল আনিতেছে, কেহ অচৈতন্য সাথীর চোখে মুখে জলের ছাপটা দিতেছে, কেহ বা খবরের কাগজ বা গামছা দিয়া নিষ্পন্দ বন্ধুকে বাতাস দিতেছে। অপেক্ষাকৃত কম আঘাত যাহাদের লাগিয়াছে তাহারা নিজেরাই নিজেদের প্রাথমিক চিকিৎসা করিতেছে। জেল হাসপাতালের উপর নির্ভর করিলে হয়তো আজ আর হইয়া উঠিবে না। যাহাদের একেবারেই কোনো প্রকারের আঘাত লাগে নাই তাহারা আহতদের জেনারেল ইন্সপেকশনে বাহির হইয়াছে। ঘোর কালবৈশাখীর পর যেমন লোকে গ্রামের ক্ষতির পরিমাণ দেখিতে বাহির হয়, তাহার পর আসিলেন ঔষধপত্র লইয়া জেলের ডাক্তার ও কম্পাউন্ডার। সঙ্গে কয়েদিরা আনিয়াছে কয়েকটি স্ট্রেচার, যাহারা অধিক আহত তাহাদের হাসপাতালে লইয়া যাইবার জন্য। বলরে হাসপাতাল। হাসপাতালের পাহাড়ের গলার স্বর এখান হইতে পরিষ্কার শোনা যায়। সে লোকটা কিছু কথা না বলিয়া পাঁচখাই স্বরে বিকট চিৎকার করিয়া উঠিল। বোধহয় ঝিমাইতেছিল। হঠাৎ চমকাইয়া উঠিয়া নিজের কর্তব্য সম্বন্ধে সজাগ হইয়াছে। এই চিৎকারে বোধহয় হাসপাতালের কোন রোগীর ঘুম হইতেছে না। সেবা শুশ্রূষা করার লোক নাই। তাহার উপর এরূপ দিনের পর দিন নিদ্রাহীন রাত্রি অতিবাহিত করে। এর আগের সুপারিনটেন্ডেন্ট নিয়ম করেছিলেন যে হাসপাতালের পাহারার রাত্রে গুমটির ডাকের উত্তর দেবার দরকার নেই।
মেডিকেল গ্রাউন্ডসে সুপারিনটেন্ডেন্ট কয়েদিগকে নানা প্রকার সুখ সুবিধা দিতে পারে। এই বিরাট পেষণ যন্ত্রের ভিতর এই মেডিকেল গ্রাউন্ডসের রন্ধ্রপথেই কিছু আলো বাতাস ভিতরে প্রবেশ করিতে পারে। সহানুভূতিশীল কর্মচারীরা ইহারি অজুহাতে কয়েদিগকে কিছু সুখ সুবিধা দেন। নতুন সুপারিনটেন্ডেন্ট আসিয়া পাহাড়ের হাঁকের পুরাতন নিয়ম আবার প্রচলিত করিয়াছে। দরদ সেবার জন্য লালায়িত রুগ্ন কয়েদিরা কি রোগশয্যায় শুইয়া তাহাদের স্ত্রী পুত্র পরিজনের কথা ভাবিতেছে না? রোগ হইলেই জেলে বাড়ির কথা বেশি করিয়া মনে হয়। সাধারণ কয়েদিরা জেলের বাহিরে থাকিবার সময় হয়তো 2 বেলা খাইতেই পাইত না। জেলে আর কিছু না হোক, অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খাইতে পাওয়ার সম্বন্ধে কোনো অনিশ্চয়তাই নাই। কিন্তু তাহা হইলে কি হয়? রোগ হইলে তাহারা নিজেদের একেবারে অসহায় মনে করে। এই রুগ্ন কয়েদিরা কি শত চিন্তার মধ্যেও আজ আমার কথা একবার না ভাবিয়া থাকিতে পারিবে? সহানুভূতিতে না হোক, আতঙ্কেও তাহারা আজ আমার ফাঁসির কথা নিশ্চয়ই ভাবিতেছে। ঠিক আমার কথা নয়, একজন অপরিচিত ফাঁসির আসামির কথা, যে 1 নম্বর সেলে আছে। হাসপাতালের দোতলার উপর একটি খোলা বারান্দায় টিবি রোগীরা থাকে। সেই স্থান হইতে ফাঁসির মঞ্চ পরিষ্কার দেখা যায়। আজ মঞ্চের চতুর্দিক উজ্জ্বল আলোকে আলোকিত। শান্তিরা মঞ্চটিকে ঘিরিয়া দাঁড়াইয়া পাহারা দিতেছে। কে জানি আবার যদি কেহ টাকা পয়সা খরচ করিয়া ওয়ার্ডারদের দিয়া মঞ্চের কলকবজা কাজের অযোগ্য করিয়া রাখিয়া দেয়। ওই টিবি রোগীরা এই দীপালি উৎসব দেখিতেছে, আর হয়তো তাদের প্রাণ শুকাইয়া যাইতেছে। বাঁচিবার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তাহারা তিলে তিলে মরিতেছে। তথাপি ফাঁসির কয়েদির অপেক্ষা তাহারা নিজেদের ভাগ্যবান মনে করে। তাহাদের দীর্ঘশ্বাস ও অযাচিত করুণা মাথায় লইয়া আমাকে যাইতে হইবে। আমার ফাঁসি তো তবু জেলের ভিতর একটি সাময়িক চাঞ্চল্য ও বিষাদ আনিবে, আর ইহাদের মৃত্যুর কথা তো কেহ জানিতেও পারিবে না। নিকট আত্মীয়ের নিকট একখানি সার্ভিস পোস্টকার্ড পৌঁছিবে, আর হাসপাতালের মৃত্যুর সংখ্যায় একটি বৃদ্ধি দেখানো হইবে। উহার মৃত্যুর রাত্রে নাইট ডিউটির জেল ডাক্তার হয়তো লেপের ভিতর হইতেই বাহিরি হইবেন না। হাসপাতালের ওয়ার্ডের পাহারা কেবল রাত্রে হাঁক দেবার সময় জমার সংখ্যা হইতে হঠাৎ একটি কম সংখ্যা গণনা করিয়া চিৎকার করিতে থাকিবে, আর নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করিয়া গুমটির ওয়ার্ডারকে রসিকতা করিয়া খবর দিবে, এক আসামি একদম রিহা। রেলগাড়ির বাঁশির শব্দ শোনা যাইতেছে। 12টা কখন বাজিয়া গেল? এই ট্রেন ছাড়িল। স্টেশন অনেক দূরে, তবু যেন মনে হয় প্ল্যাটফর্মের কোলাহল কানে আসিতেছে। যাত্রীদের হুড়াহুড়ি, গুলি গুলি ইধার। সেই রাউতারা স্টেশনের স্টেশন মাস্টারের চিৎকার, ঘন্টা ঘন্টা, সিগন্যাল ঘন্টা দেয়। রেলগাড়ির বাঁশির শব্দ জেলের সীমিত জগতের সহিত উন্মুক্ত উদার পৃথিবীর সংযোগের সূত্র। এত প্রাণ উদাস করা, মন উতলা করা বাঁশির স্বর কোনো বৈষ্ণব কবিও কোনোদিনও কল্পনা করিতে পারেন নাই। কানের ভেতর দেয়া মরমে পশিল। আজ আর ছন্দবদ্ধ শব্দ বিনাশ মাত্র না। কোন অজ্ঞাত ইথারের কম্পন মনের অবরুদ্ধ তন্ত্রীকে এত তরঙ্গিত করে। চটকলের ভোরের ভিপু মজুর বস্তিতে সাময়িক আলোড়ন জাগায় বটে, কিন্তু রেলের বাঁশিয়ানে প্রতিটি কয়েদির হৃদয়ে দ্রুততর স্পন্দন। প্রাণে জাগায় কত সুপ্ত মধুস্মৃতি, রূপ দেয় কত কায়াহীন আকুতি ও বাসনা। রেলগাড়ি চলার শব্দ শোনা যাইতেছে দূরে, কত দূরে চলিয়া যাইতেছে। আঁধারে 2 পাশের কিছুই দেখা যায় না, কেবল অনুভব করা যায় বিশাল সীমাহীনতা। কোনো প্রাচীরের বাধা নাই। বিএনডব্লিউ আর বদলাইয়া বোধহয় সব গাড়ির উপর লেখা হইয়াছে ওটিআর। বিএনডব্লিউর নাম যে কোনোদিনও পরিবর্তিত হইতে পারে, ইহা ভাবিতেই কেমন লাগে। পৃথিবীতে দিকে দিকে কত পরিবর্তন অহরহ ঘটিতেছে, কিন্তু তাহার মধ্যেও কত জিনিসের আমরা এক স্থির অপরিবর্তিত রূপ ব্যতীত কল্পনা করতে পারি না।
বাবার দাড়ি গোঁফ কমানো মুখের কথা আমি কখনো ভাবিতে পারি না। ভাবিলেই হাসি আসে। দূর, তাহাও কি হয় নাকি? কেবল রেলগাড়ির শব্দ না, বাহিরের যে কোনো আওয়াজ জেল কোয়ার্টার্সের কুকুরের ডাকটি পর্যন্ত শুনিতে মিষ্ট লাগে। সেদিন জেলের বাহিরের রাস্তা দিয়া একদল ছেলে হিপ হিপ হুররে চিৎকার করিয়া চলিয়া গেল। বোধহয় কোনো ম্যাচ খেলিয়া ফিরিতেছিল। কত পুরনো স্মৃতির সহিত ওই ধ্বনির সম্বন্ধ। ছোট ছেলে মেয়ে কতদিন দেখি না। হাফ প্যান্ট পরিহিত 9-10 বছরের ক্যাপ্টেন নীলু একটি চীনামাটির কাপ শ্মশান লইয়া গলা ফাটিয়া চিৎকার করিতেছে হিপ হিপ হুররে। গরমে পরিশ্রমে চিৎকারে মুখ লোহিতাভ। বেলা 3টায় আর রাত্রি 12:30 বাজে রেলগাড়ির পাশে। সকাল 5টায় আর বিকাল 6:30 বাজে স্টিমারের ভেপু। আমার ঘড়ি সেলের সম্মুখে ছায়া অপেক্ষাও অনেক নিশ্চিত। আমার কল্পনা বিলাসের সাথে যখন তখন এরোপ্লেনের শব্দ শুনি। রাত্রে তো প্রতি 2 ঘন্টায় একখানি করিয়া যায়, বোধহয় ডাক লইয়া যায় আসাম ফ্রন্টে। কিন্তু সে শব্দ মনে কোনো স্মৃতির সুবাস জাগায় না। হয়তো মুহূর্তের কৌতূহল, প্রত্যহ কোথায় যায়, রাত্রি পথ কেমন করিয়া ঠিক করে, কম্পাস, ম্যাপ, রেল লাইন, গঙ্গা, এর বেশি না। দিনের বেলা যেদিন অনেকগুলি এরোপ্লেন একসঙ্গে যায়, আমি সেলের মধ্য হইতে শুনি যে 9 ও 10 নম্বরের বোমার বাবু দুইটি আমাকে খবর দেবার জন্য চিৎকার করিয়া গুনিতেছে। 1, 2, 3, 4। কিন্তু কি জানি কেন এরোপ্লেনের শব্দ আমার মনে কোনো সাড়া জাগায় না। আমার পরিচিত জগতের মধ্যে ইহাদের স্থান নাই, কারণ মাটির সহিত ইহাদের সম্বন্ধ গৌণ। এই জন্যই বোধহয় কাক, শালিক, চড়ুই প্রভৃতি যে পাখিগুলো জেলের ভিতর দেখিতে পাই, সেগুলি দৃষ্টি আকর্ষণ করে মাত্র, মনকে উদ্বেলিত করিতে পারে না। এগুলি একঘেয়েমের জীবনে পরিবর্তন আনিবার কাজ করিতে পারে, কিন্তু তার বেশি নয়। বিরহী চক্ষের মেঘদূত, বিরোহিনী রাধার হংসদূত কেবল কবির কল্পনা বিলাস। বাস্তব মানব চরিত্রের অভিজ্ঞতার ছাপ উহাতে নাই। সিপাহীজি বসিয়া ঢুলিতেছে। অতি পরিচিত বিড়ালটি ধীরে ধীরে আমার দিকে আসিতেছে। বিড়ালটি থমকাইয়া দাঁড়ায়। বোধহয় আমি দরজার উপর বসে আছি বলিয়া আসিতে সাহস পাইতেছে না। প্রত্যহ দিনে ও রাত্রে আসে থালা চাটিবার জন্য। সপ্তাহে একদিন একটু আধটু দই পায়, অন্যদিন কি খাইতে আসে। জেলে থাকিয়া অল্প অল্প নিরামিষও খাইতে শিখিয়াছে। আশ্রমের সহদেবের যে কুকুরটি ছিল, সেটিও দেখিতাম নিরামিষই পছন্দ করিত। এখন কুকুরটি কোথায় আছে? সহদেব তা বোধহয় উহাকে বাড়ি লইয়া গিয়াছে। লণ্ঠনের আলোতে বিড়ালটির গায়ের রং পরিষ্কার দেখা যাইতেছে। বাঘের মতো হলদে, কালো ও ধূসর ডোরা কাটা, বেশ দেখিতে বিড়ালটি। সেদিন জেলার সাহেব যখন আসিয়াছিলেন, তখন ওটি ওখানেই বসিয়াছে। জেলার সাহেব রসিকতা করিলেন। কি, বিড়ালটির সঙ্গে আলাপ জমাইছেন নাকি? কি নাম দিয়াছেন? আমি জবাব দিই, না, এমনি এসেছে। তাহলে এর নাম দিন তোজো। তাহার পর নিজের রসিকতায় নিজেই মুগ্ধ হইয়া হো হো করিয়া হাসিয়া উঠেন। জেলার সাহেবের দাঁতগুলি মুক্তার মতো সাদা, টুথপেস্টের বিজ্ঞাপনের দাঁতের মতো। আমি উঠিয়া পাশে সরিয়া দাঁড়াইলাম বিড়ালটিকে পথ দিবার জন্য। বিড়ালটি একবার ডাকিল। এখনো আমাকে বিশ্বাস করিতে পারিতেছে না। ভাতের থালা হইতে একটু তরকারি উঠাইয়া লইলাম, ধোঁধলের তরকারি। বিড়াল ধোঁধল খায় নাকি? এক টুকরো ছুঁড়িয়া বিড়ালকে লক্ষ্য করিয়া মারিলাম। বিড়ালটি ম্যাও করিয়া পালাইল। ধোঁধলের টুকরাটি কিন্তু গড়াতে লাগিয়া গিয়াছে, দরজার বাহিরে যায় নাই। আমি আর নীলু কমলা লেবু খাইতেছি। আশ্রমে মার ঘরে তক্তাপোষের উপর বসে দুইজনের ভিতর প্রতিযোগিতা চলিতেছে। কমলা লেবুর ছিপড়া জানলার গড়াতের ভিতর দিয়া বাহিরে ফেলিতে হইবে।
গড়াতে যেন না লাগে, কিন্তু কি আশ্চর্য, অধিকাংশই গড়াতে লাগিয়া যাইতেছে। কয়টাই বা গড়াদের লোহা, আর কতটুকু জায়গায় বা উহা ঢাকিয়া আছে, কিন্তু তথাপি ছিবড়ার অধিকাংশ উহাতেই লাগিবে। এতক্ষণ শুনছিলেন সতীনাথ ভাদুরীর লেখা জাগরীর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।